সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। এক সপ্তাহের মধ্যে নিত্য পণ্যের দাম কমাতে হবে, বাণিজ্য মন্ত্রণালয়কে শিক্ষার্থীদের আলটিমেটাম। আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন। ইসলামী ব্যাংক দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ 6, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। দেশের 639টি থানার মধ্যে 599টিতে কার্যক্রম শুরু, বৃহস্পতিবারের মধ্যে যোগদান করার নির্দেশ। দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আদালতে সিন্ডিকেট না রাখার অঙ্গীকার। এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্যের দাম যৌক্তিক মূল্যে নামিয়ে আনতে না পারলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মত বিনিময় সভায় তারা এই হুঁশিয়ারি দেন। নিত্যপণ্যের দামে যখন অতিষ্ঠ সাধারণ ভোক্তা, তখন সরকার বদলের পর পণ্যের দাম নিয়ন্ত্রণে নতুন করে ভাবছেন সবাই। এরই ধারাবাহিকতায় রবিবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়, যাতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ে 13টি অধিদপ্তর ও পরিদপ্তরকে আগামী এক সপ্তাহের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ন্যায্য মূল্যে নামিয়ে আনতে হবে, নইলে কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত। বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন। এ সময় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয় সমন্বয়কদের পক্ষ থেকে। একদম শহর, নগর, বন্দর থেকে শুরু করে পাড়ায় মহল্লায় তারা বাজার মনিটরিং করবে। প্রত্যেকটা দোকানে তাদের যে তারা কি মালামাল ক্রয় করছে, কত টাকা দিয়ে ক্রয় করছে, এটি রিসিট থাকতে হবে এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝোলানো থাকতে হবে। সভায় বাজারে নানা অনিয়মের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। আমাদের এই নকল ভেজাল পণ্য, ফেক প্রোডাক্ট, শিশু খাদ্য নকল হচ্ছে, অনেক কথা বলেছি, অনেক ডকুমেন্ট আমার কাছে আছে, সেই ডকুমেন্টগুলো তোমাদের হাতে তুলে দেব। শ্যামবাজার থেকে কারওয়ান বাজারে পণ্য আসতে 3টি পয়েন্টে চাঁদা দিতে হয়, তাই সড়কগুলোতে চাঁদাবাজি বন্ধে ভোক্তাদের অভিযোগ শিক্ষার্থীদের খতিয়ে দেখার দাবি জানান তিনি। এই চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায়, আমার তো দ্রব্যমূল্যে ইম্প্যাক্ট পড়বে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় এলোপাতাড়ি গুলিতে অন্তত 6 জন আহত হয়। ইসলামী ব্যাংকে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে মূলত ঘটনার সূত্রপাত। ব্যাংকটির কর্মকর্তারা জানান, 2017 সালে ইসলামী ব্যাংকে নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এসালম গ্রুপ। এরপর ব্যাংকে শত শত কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়, যাদের বেশিরভাগই পটিয়া উপজেলার। 2017 সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে সকালে পুরনো কর্মীরা ঘোষণা দেন। এমন ঘোষণার পর সকাল 10:30টার দিকে পটিয়ার কর্মীরা আশেপাশে জড়ো হয়ে ব্যাংকের দিকে রওনা দেন। এরপর পুরনো কর্মীরা পটিয়ার কর্মকর্তা কর্মচারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে গুলি ছোড়া হলে কয়েকজন আহত হন। গুলির জন্য এসালম গ্রুপকে দায়ী করেন ব্যাংকের পুরনো কর্মকর্তারা। খবর পেয়েছি যে আলমের পেতাত্তারা আমাদের ব্যাংকটাকে পুনর্দখল করার জন্য তারা আক্রমণ করবে। আলমের কিছু গুন্ডারা আমাদের উপরে হামলা করে এই ব্যাংকে দখল করার জন্য চেষ্টা করছে। তারা কোটি মানুষের আস্থার প্রতিষ্ঠানকে রক্ষার জন্য আমাদের ব্যাংকের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে এসে তারা গুলি করেছে। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। গুলি দেখে তো আমি পড়ে যাওয়ার মতো কোনো রকমে আমি আমার কমপ্লেক্সে ঢুকছি। ওখান থেকে আমাকে ধরাধরি করে ওরা
এই আমাদের লোকজন এই পর্যন্ত নিয়ে আসছে। এর আগে ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন এস আলম গ্রুপের নিয়োগ করা কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেন বিক্ষুব্ধ ব্যাংকাররা। ইসলামী ব্যাংকে অস্থিরতা নিয়ে সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান এই অবস্থার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর সহযোগিতায় সারা দেশে থাকা 639টি থানার মধ্যে 599টি থানায় কার্যক্রম শুরু করেছে পুলিশ। 110টি মহানগর থানার মধ্যে 97টি এবং জেলার 529টি থানার মধ্যে 502টিতে কাজ চলছে। খুলনায় পুলিশের কার্যক্রম ফিরিয়ে আনতে থানাগুলো পরিদর্শন করেছেন নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জানানো হয় যে কোনো বিপ্লবের পর কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, তবে এখন থেকে পুলিশ মাঠে থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। আমরা আশ্বস্ত করতে চাই সাধারণ নগরবাসীকে যে ছাত্র সমন্বয়ক, ছাত্র আন্দোলনের সাথে জড়িত তাদেরকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য নৌবাহিনী, সশস্ত্র বাহিনী এবং আমাদের পুলিশ বাহিনী আমরা কাজ করে যাব। সেনাবাহিনীর উপস্থিতিতে বরিশালের থানাগুলোতে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। পুলিশ জানায় থানার কার্যক্রম পরিচালনায় জনগণও সহায়তা করছে। হবিগঞ্জের 9টি থানার মধ্যে 8টিতে কাজে ফিরেছে পুলিশ। এসব থানায় পুলিশের কর্মকর্তাদের সাথে আনসার ও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। নওগাঁর 11টি থানায় আভ্যন্তরীণভাবে শুরু হয়েছে পুলিশি কার্যক্রম। সেনাবাহিনীর উপস্থিতিতে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা কর্মচারীরা জনগণকে বিভিন্ন সেবা দেওয়া শুরু করেছেন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল চলমান রয়েছে। কুড়িগ্রামের 11টি থানায় শুরু হয়েছে পুলিশি কার্যক্রম। সেনা সদস্যদের সহায়তায় থানায় কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন। এর আগে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনকালে তিনি জানান, নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর হুকুমদাতাদের শাস্তি দেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘিরে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে রবিবার ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সবার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন। পরে গণমাধ্যমকে তিনি বলেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো। এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। হুকুমদাতা যারা ছিল, they should be punished and severely punished. আমাদের দেশে না পারলে বিদেশে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। I will insist পুলিশ will be under পুলিশ কমিশন। পুলিশ সদস্যদের সময় মতো কাজে যোগ দিতে হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করে, অনেক মেকানিজম আছে। গণমাধ্যমের নিরপেক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সাবেক এই সেনা কর্মকর্তা। অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে, এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। এদিকে আইজিপি জানিয়েছেন, সাম্প্রতিক আন্দোলনে পুলিশের অনেক সদস্য হতাহত হয়েছেন। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই 2 জন র্যাব সদস্য সহ আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে 507 জন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বেশি করে ইনজুর্ড। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
পরে অন্তর্বর্তী সরকারের আরও 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়কে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টার শপথ অনুষ্ঠান ঘিরে রবিবার বঙ্গভবনে উপস্থিত হন বিশিষ্টজনেরা। যে তালিকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ প্রায় সব উপদেষ্টা উপস্থিত ছিলেন। রবিবার দুপুর 12:30টায় বঙ্গভবনের দরবার হলে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রীতি অনুযায়ী যন্ত্রসঙ্গীতে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। প্রথমে দেশের প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। আমার পদের কর্তব্য পালন করিব। এরপর রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়কে। বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এই নিয়ে প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকারের 17 উপদেষ্টার মধ্যে 16 জন শপথ নিলেন। দেশের বাইরে থাকায় মনোনীত আরেক উপদেষ্টা ফারুক ই আজম রবিবার শপথ নিতে পারেননি, তবে সোম বা মঙ্গলবারের মধ্যে তার শপথ নেয়ার কথা রয়েছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এই কথা জানান। দ্রুতই সুপ্রিম কোর্ট খুলে দেয়া এবং আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন বলে মত দেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম। নতুন সরকার গঠনের পর শনিবার সুপ্রিম কোর্টে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগ করেন। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রবিবার শপথের পর প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যান। এ সময় সকল বিচারপতি নতুন প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানান। ভিড় করেন সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীরাও। প্রধান বিচারপতির দায়িত্ব নেয় দ্রুত সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম শুরুর আশা অ্যাটর্নি জেনারেলের। সংস্কারের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছেন। ইতিমধ্যে একজন মাননীয় প্রধান বিচারপতিকে নিয়োগ করেছেন। আশা করি মাননীয় প্রধান বিচারপতি অতি দ্রুত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটাকে উন্মুক্ত করে দেবেন। তিনি বলেন, বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না। আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। এই দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলোর দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে। যে প্রক্রিয়ায় ছিল সেই প্রক্রিয়ায় তো সেই কারণেই তো আজকে এই জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে। তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেনই হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন। নতুন প্রধান বিচারপতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেল জানান, যোগ্য প্রধান বিচারপতি পেয়েছে দেশ। শুনেছেন বেশি, বলেছেন কম। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামীকাল, তবে প্রথম দিন চলবে মালবাহী ট্রেন। মঙ্গলবার চলাচল শুরু হবে স্বল্প দূরত্বের মেল, লোকাল ও কমিউটার ট্রেন। আর আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে সোমবার বিকাল 5টা থেকে। রবিবার রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা আন্দোলনে ব্যাপক সহিংসতার জেরে গত 18 জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে আগামী শনিবার থেকে মেট্রো রেল পুনরায় চালু করা হবে, তবে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে ট্রেন থামবে না। বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করা হচ্ছে। রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ধরনের 8টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য নির্বাচনের দিকে যাওয়া। এছাড়া ইন্টারনেট বন্ধে কারা জড়িত 24 ঘন্টার মধ্যে তা জানতে চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক পররাষ্ট্র সচিব, কূটনীতিক আর বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংস্কারের প্রয়োজন হবে, এটা সবাই জানেন। তিনি জানান, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ সবার সঙ্গেই ভালো সম্পর্ক গড়তে চায়। আসলে সরকারের লক্ষ্য হচ্ছে কিন্তু চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে
ক্ষমতা হস্তান্তর, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। সাবেক এই কূটনীতিক জানান, আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে ডক্টর ইউনূস চেষ্টা করবেন। চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন, অন্ততপক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া। এদিকে সচিবালয়ে গণমাধ্যমে কথা বলেন সরকারের ঠাঁই পাওয়া তরুণ দুই সমন্বয়ক। নাহিদ ইসলাম জানান, ইন্টারনেট বন্ধ করে বিগত সরকার মানবাধিকারের লঙ্ঘন করেছে। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। প্রথম দিন অফিস করেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটি এই আহ্বান জানায়। এই রকমের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কতগুলো সংস্কার করতে হবে, সুদূর প্রসারী সংস্কার করতে হবে, গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে এবং এই সংস্কারগুলো করার জন্য সংস্কার কার্যক্রমের জন্য কতগুলো আইডিয়া ডেভেলপ করতে হবে। আমরা যে আইডিয়াগুলো প্রাথমিক আইডিয়াগুলো আমরা এখানে উত্থাপন করেছি। দীর্ঘ 9 বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভারতের দিল্লি থেকে একটি ফ্লাইটে রবিবার দুপুরে ঢাকা পৌঁছান তিনি। এ সময় দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষায় বিএনপির শত শত নেতাকর্মী। তাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সশরীরে দেখা দিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকার বিরোধী আন্দোলন চলাকালে 2015 সালের 10 মার্চ উত্তরার বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর 11 মে ভারতের মেঘালয়ে শিলংয়ে খোঁজ মেলে তার। জানা যায় ভারতীয় পুলিশ তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। তবে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। সেই মামলায় 2018 সালে সালাউদ্দিন খালাস পান। কিন্তু ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে দেশটিতেই থাকতে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার পথ যেন সুগম হয়। ভারতে আইনি জটিলতা কাটিয়ে ফিরলেন নিজ দেশের মাটিতে। বিমানবন্দর থেকে সরাসরি যান রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। সেখানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলোকে আমরা সুন্দরভাবে সংস্কার করে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই দেশের জনগণকে উপহার দিতে হবে। দলমত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষ যেন পায় সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আদানি শিল্প গোষ্ঠীর ব্যবসায় অংশীদারিত্ব ছিল ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধান মাধবী পরিবুচের। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের সাম্প্রতিক রিপোর্টে। মার্কিন সংস্থাটির দাবি, একাধিক রিপোর্ট এবং অভিযোগ থাকা সত্ত্বেও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সেবি। তবে হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ মিথ্যা দাবি করেছেন সেবির চেয়ারম্যান মাধবী পরিবুচ। তার দাবি, এর মাধ্যমে মূলত চরিত্র হননের চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কামালা হ্যারিসের পালে জোর হাওয়া লেগেছে। 3টি গুরুত্বপূর্ণ সুইং স্টেটে জনমত জরিপে মূল প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন তিনি। নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের সর্বশেষ জরিপ অনুযায়ী উইসকনসিন, পেনসিলভানিয়া এবং মিশিগান রাজ্যের প্রায় 2000 সম্ভাব্য ভোটারের মধ্যে কামালা হ্যারিস 50% সমর্থন পেয়েছেন, যেখানে ট্রাম্প পেয়েছেন 46%। হ্যারিসকে বুদ্ধিমান, সৎ এবং দেশের নেতৃত্ব দেওয়ার জন্য ট্রাম্পের চেয়ে বেশি উপযুক্ত হিসেবে দেখা হচ্ছে। তবে অর্থনীতি এবং অভিবাসন ইস্যুতে ট্রাম্প এখনও এগিয়ে রয়েছেন। পাকিস্তান সফরে 2 টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 16 সদস্যের দলে আছেন সাকিব আল হাসান,
দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান সফর নিয়েছিল বেশ সংশয়, তবে সেই শঙ্কা কেটে গেছে। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন। এবার একটি ভিন্ন ধরনের খবর। রাজধানী ঢাকার দেয়ালে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান, জুলুম আর অত্যাচারের প্রতিচ্ছবি। দেয়ালে আঁকা হয়েছে বিজয়ের গ্রাফিতে আর ছাত্র আন্দোলনের স্মৃতি, তবে তা তুলে ধরা হয়েছে নান্দনিকতায়। রাজধানীর দেয়ালগুলো যেন এখন এক একটি ক্যানভাস, বাহারি রং আর তুলির আঁচড়ে রঙিন বেশিরভাগ দেয়াল। সড়কের পাশে থাকা দেয়াল ও সড়ক বিভাজক বর্ণিল বিজয়ের উল্লাসে। এভাবেই দেয়ালে আগামীর বাংলাদেশের স্বপ্ন আঁকছেন শিক্ষার্থীরা। কোটা আন্দোলন চলাকালে দেয়ালে লেখা অশোভন উক্তি ও রাজনৈতিক স্লোগান মুছে আঁকছেন শিল্পকর্ম, লিখছেন দেশ সংস্কারের অভিনব সব স্লোগান। যে রংটা দিয়ে আমি আগে আমার নিজের বাসায় আমার খাতায় আমার ঘরে রং করতাম, সেটা এখন আমি আমার দেশের জন্য করছি। আগের কত কথা ছিল, তারপরে আমরা সবকিছু এগুলা রং করে মুছে সবকিছু পরিষ্কার করে এখন এই দেয়ালকে একটা নতুন রূপে দেওয়ার চেষ্টা করছি আর কি। কেউ কেউ বিবর্ণ অতীত মুছে জীর্ণ দেয়ালে আঁকছেন গ্রাফিতি। যত সুন্দরভাবে ফুটানো যায় আমরা তত আমাদের চেষ্টা করে যাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো, আমাদের তরুণ জেনারেশনরা শিখবে, দেখবে। দেয়ালে গেলে আমরা মানুষের যে বৈষম্যগুলা দূর করানোর জন্য আমরা এই লেখাগুলো লিখছি। ছাত্র জনতার আন্দোলনে রক্ত ঝরেছে অনেক শিক্ষার্থীর, তাদের অবদান তুলে ধরতে আঁকছেন কেউ কেউ। আমি নিজেও আন্দোলনে গিয়েছি, তো আমাদের যে চিত্রটা ফুটে উঠেছে সেটাই আমি এখানে তুলে ধরি। শহীদ হয়েছে, আমরা এই পেইন্টিং করার মাধ্যমে তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিতে চাই, তাদের অবদানটা আমরা বুঝাইতে চাই তাদের সবার কাছে, দেশের মানুষের কাছে, এবং এটা যেন চিরস্থায়ী হয় সেটার চেষ্টা করব। রাজধানীর মিরপুর, শাহবাগ, রামপুরা, যাত্রাবাড়ি, ফার্মগেট, মোহাম্মদপুর ও ধানমন্ডি সহ বিভিন্ন এলাকার দেয়াল এখন এমন রঙিন, যেন শহীদদের তুলিতে জানানো শ্রদ্ধা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। এক সপ্তাহের মধ্যে নিত্য পণ্যের দাম কমাতে হবে, বাণিজ্য মন্ত্রণালয়কে শিক্ষার্থীদের আলটিমেটাম। ইসলামী ব্যাংক দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ 6, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। দেশের 639টি থানার মধ্যে 599টিতে কার্যক্রম শুরু, বৃহস্পতিবারের মধ্যে যোগদান করার নির্দেশ। দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আদালতে সিন্ডিকেট না রাখার অঙ্গীকার। এই ছিল এখনকার মতো, এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।